হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আর একটা বিষয় ফলো করতেছি, সেটা হলো আপনাদেরকে বলি, অনেকে ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না। দেখা যাচ্ছে ভিউ তো অনেক হচ্ছে, তাই না? তো সাবস্ক্রাইবার তো কম, যার কারণে প্রতিনিয়ত গল্প আপলোড দিতে মন চাচ্ছে না। ঠিক আছে, আপনারা যদি বেশি বেশি করে সাপোর্ট করেন, অনেক ভালো ভালো গল্প আপলোড দিব। সবাই পাশে থাকবেন আর সাপোর্ট করবেন বেশি বেশি করে। চলুন তাহলে গল্পটি শুরু করা যাক। আশাদ অফিস থেকে এসেই আমার চুল টেনে ধরলো। তারপর বলল, যা, তুই আমার বাসা থেকে এক্ষুনি বেরিয়ে যা। আমি অবাক হয়ে বললাম। আশাদ, কি হয়েছে তোমার? এমন করছো কেন তুমি? আশাদ আমার গালে একটা চড় বসিয়ে দিয়ে বলল, চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবি না তুই। সোজা বের হয়ে চলে যা। কাল তোকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, এখানে সাইন করে দিবি। আশাদ আমার স্বামী, তার সাথে আমার 4 বছরের বৈবাহিক সম্পর্ক। হঠাৎ করে যে সে এমন করছে কেন তা একদম বুঝতে পারছি না আমি। এর আগে রোজ দিন সে অফিস থেকে ফেরার সময় পকেটে করে একটা না একটা গিফট নিয়ে ফিরতই আমার জন্য, কিন্তু আজ এমন অদ্ভুত আচরণ করছে কেন আমার সাথে? ওর মুখে ডিভোর্সের কথা পর্যন্ত বলেছে, অথচ তার সন্তান আমার পেটে, বাবু পেটে, আজ 5 মাস ধরে। আমার নিজেকে অসহায়ের মতো মনে হচ্ছে। কেমন কান্না আসছে চোখ গলে। মা মাগরিবের নামাজ পড়ছিলেন। ঘরে চিৎকার চেঁচামেচি শুনে তাড়াতাড়ি নামাজ ছেড়ে তিনি দৌড়ে এলেন আর আশাদের কাছ থেকে আমায় ছাড়িয়ে নিয়ে বললেন, কি হয়েছে তোর? এমন অসভ্যতামি শুরু করেছিস কেন বৌমার সাথে? আশাদ সঙ্গে সঙ্গে মুখ বিকৃত করে মাকে বলল, মা, কাকে তুমি বউ ডাকছো? তুমি জানো ও কি করেছে? মা অবাক হয়ে বললেন, কি করেছে? ফেসবুকে তার নগরকে তার নগ্ন দেহের ছবি দিয়েছে। একটা না মা, অনেকগুলো ভিডিও আছে। তুমি ভাবতেও পারবে ও কতটা জঘন্য মেয়ে। ছি 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 ছি, আমার তো একে খুন করে ফেলতে ইচ্ছে করতেছে। আমার সন্দেহ হচ্ছে, ওকে মনে হচ্ছে ওর পেটে যে সন্তান আছে এটা আমার না। মা এবার খানিক থমকে গেলেন। তার মুখ কেমন কালচে হয়ে গেছে। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, আসাদ, এই আসাদ, এইসব কি সত্যি বলতেছস বাজান? আশাদ বলল, কেউ কি তার স্ত্রীর উপর এমন নোংরা অপবাদ এমনি এমনি দেয়? আমার কাছে ভিডিও আছে, তার নগরে এসে দিয়ে গেছে আর বলে গেছে 5 লক্ষ টাকা না দিলে এই ভিডিও তারা ফাঁস করে দেবে। আশাদের মুখ থেকে কথাগুলো শুনে আমার কান গরম হয়ে উঠল। আর সহ্য হচ্ছে না। নিজের হাতটা সামাল দিতে না পেরে ওর কাছে গিয়ে ওর দুটো গালে দুটো চড় বসিয়ে দিয়ে বললাম, ছি, ভাবতেও ভীষণ অবাক লাগছে যে এতদিন তোমার মতো একটা ছোট লোকের সাথে আমি সংসার করেছি। আশাদ আবার রেগে গেল। সে এবার আমার একটা হাত টেনে ধরে নিয়ে গেল ঘরে। তারপর ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে পকেট থেকে তার ফোন বের করলো। সে ফোন থেকে একটা ভিডিও ওপেন করলো। সেখানে আমি স্পষ্ট আমাকেই দেখতে পাচ্ছি। আমি শুয়ে আছি বিছানায় ঘুমের ভান করে, আর আমার সমস্ত নগ্ন শরীরের ছবি ভেসে আছে ওখানে। এমনকি পিঠের বাম পাশে যে একটা সরু কালো কুচকুচে তিল আছে, ওটাও। এটা কিভাবে সম্ভব? আমার মাথা ঘুরছে, প্রচণ্ড রকম ঘুরছে। আশাদ এবার মোবাইল ফোনের ভিডিওটা অফ করে মোবাইলখানা তার পকেটে রাখলো। তারপর আমার গলা চেপে ধরে বলল, কি রে, আগে তো আমায় ছোট লোক বললে, এখন তুই বল সত্যিকারের ছোট লোক কে? ভয়ে আমি থরথর করে কাঁপছি। কোনো কথা বলার শক্তি পাচ্ছি না। অসহায়ের মতো শুধু কাঁদছি। আশাতে এবার ধমকে উঠলো আমায়, আর আমার গালে তার হাতের সবটুকু শক্তি প্রয়োগ করে সে দুটো চড় বসিয়ে দিয়ে বলল, যা ভাগ এখান থেকে, নষ্টা কোথাকার। তোকে দেখলেই এখন আমার বমি পাচ্ছে। ছি 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 ছি। আমি তবুও নড়ছি না, ঠিক বিছানার উপরে বসে আছি। আসলে এই মুহূর্তে আমার ঠিক কী করা উচিত তাই ভুলে গেছি। আশাদ আবার ধমকে উঠল,
ধমকে উঠে সে বলল, কি কথা কান দিয়ে ঢুকে না? এমনি এমনি যাবি না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। আমি এবার ঝট করে আশাদের পায়ে পড়ে গেলাম আর ওর পা ধরে কাঁদতে কাঁদতে বললাম, আশাদ, বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না। প্লিজ তুমি আমায় বিশ্বাস করো। আশাদ শান্ত গলায় বলল। পা ছেড়ে উঠো আর আমার কথা শোনো। আমি ওর পা ছেড়ে ভয়ে ভয়ে উঠে দাঁড়ালাম। এবার সে বলল, আগে যে ভিডিওটা দেখলাম, ওখানে যে নগ্ন মেয়েটি শুয়ে আছে, এটা কে? তুমি না? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, হ্যাঁ, আমি। এবার আসাদ আমার ঘাড় ধাক্কা দিয়ে দরজা দিয়ে বাইরে বের করে দিল। তারপর বলল, যা ভাগ তুই। সব তো নিজের মুখেই স্বীকার করছিস, এখনো আমার ঘরে থাকতে চাচ্ছিস কেন? যা, ওই নগরের কাছে যা। তোর আমার এখানে তোর জন্য কোনো জায়গা নেই। তুই আগামীকাল ঠিক ডিভোর্স পেপার পেয়ে যাবি। মা এমনিতে আমায় খুব আদর সোহাগ করতেন, কিন্তু আজ তিনি জেনে গিয়েছেন এতদিন তিনি যাকে আদর সোহাগ করে এসেছেন সে কোনো ভালো মেয়ে নয়, নষ্টা। এমন মেয়ের জন্য তার মায়া হবে কেন? তিনি তাই কোনো কথাই বললেন না, আর শুধু দর্শক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখলেন তার ছেলে কিভাবে একটা পাপী মেয়েকে তার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। বিজয় এবার বলল, ভাইয়া, তোমার তো দেখি কোনো কাণ্ডব জ্ঞান নেই। এই যে এইভাবে তুমি ভাবিকে বাড়ি থেকে বের করে দিচ্ছ, লোক শুনলে কি বলবে শুনি? মান সম্মান নষ্ট হবে না আমাদের? ভাবি ঘরে থাকুক, তুমি বরং তার বাবাকে খবর দাও। তিনি এসে দেখুক তার মেয়ে কি করছে, এরপর তিনি একটা ডিসিশন দিয়ে যাবেন। আশাদ কথাটা ভাবলো, তারপর এক ধাক্কা দিয়ে আমায় দূরে সরিয়ে দিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। আশাদ বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর বিজয় বলল, ভাবি, যা হয়েছে হয়েই গেছে, এসব কিছু নিয়ে অত মাথা ঘামাবার প্রয়োজন নেই। আমার খিদে পেয়েছে খুব, একটু চা বিস্কুট দাও। এই কথা বলে বিজয় ওর ঘরের দিকে এগিয়ে গেল। এই শুনে শাশুড়ি মা আমার কাছে এসে বললেন, না, তুমি এইবারের কোনো কাজে হাত দিবা না। হাত দিলে সব নাপাক হইয়া যাব। মাও আমার সাথে এভাবে কথা বলছেন, তিনিও আমায় নোংরা ভাবছেন। ভাবতে নিজের প্রতি ঘেন্না আসছে, ইচ্ছে করছে নিজেই নিজের গলা টিপে মরে যেতে। ঘরে গিয়ে বিছানায় শুয়ে আমি কাঁদতে লাগলাম। আমি ভাবতে লাগলাম, যদি কাল বাবা এখানে আসেন আর এসব শোনেন, তখন কি তিনি তার মেয়ের সম্পর্কে প্রকাশ হওয়া এই বিষয় মেনে নিতে পারবেন? কিছুতেই পারবেন না। এমনিতেই তার শরীর ভালো না, দুদিন পর পর অসুখ বাঁধে, সেই অসুখ কিছুতেই সারতে চায় না। এবার যদি এসব শুনে বাবার কিছু একটা হয়ে যায়, তখন ভাবছি আর কাঁদছি, ভীষণ রকম কাঁদছি। এই সময় বিজয় এলো আমার কাছে, এসে বলল, ও ভাবি, তোমায় না বলেছিলাম চা দিতে, দাওনি তো? আমি কান্না ভেজে গলায় বললাম, আমি তো খারাপ মেয়ে রে ভাই, আমার হাতের চা কি তুই খাবি? বিজয় মুখ ভার করে বলল, ভাবি, মা তোমায় কিছু বলেছে তাই না? আচ্ছা, মাগুলো এমন কেন? কি অদ্ভুত! পুত্রবধূর নামে কোনো কিছু খুঁজে ফেলে তা যাচাই বাছাই না করেই তা নিয়ে মেতে ওঠে। আমি ওর কথা মনোযোগ না দিয়েই কাঁদতে থাকলাম। বিজয় বলল, ভাবি প্লিজ একটু শান্ত হও। আমি কান্না ভেজে গলায় বললাম, শান্ত হব কি করে রে ভাই? কাল যখন বাবা এখানে এসে এসব শুনবে, তখন কি হবে ভাবতে পারিস? বাবা এমনিতেই অসুস্থ মানুষ, মা মারা যাওয়ার পর থেকে তার দিনগুলো কাটছে কি দুঃখে। তবুও তিনি শুধু আমার দিকে চেয়ে বেঁচে আছেন, আর আমায় কত বিশ্বাস করেন তিনি। ভাবি প্লিজ একটু থামো, শান্ত হও। অস্থির হয়ে না তো তুমি, আমি সব বুঝবো। এখন যাও, তুমি চা করে নিয়ে আসো, আর ওই বিষয়টা আমি দেখছি। মা তো নিষেধ করেছেন আমি যেন চাটা না করি। তুমি যাও, চা করো গিয়ে। মা কিছু বললে আমি দেখছি। আমি ভয়ে ভয়ে চা করতে চুলার দিকে এগিয়ে গেলাম, কিন্তু ভাগ্য ভালো মা কিছু বললেন না। হয়তোবা তিনি বিজয়ের কথা শুনতে পেয়েছেন, নয়তোবা তার দয়া হয়েছে আমার প্রতি কোনো একটা কারণে। বিজয়ের জন্য চা বিস্কুট নিয়ে এলাম। বিজয় চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ভাবি, সত্যি করে কিছু কথা বলবে আমায়? বলবো? বিজয় এবার বলল, তোমার কি বিয়ের আগে কারোর সাথে প্রেমের সম্পর্ক ছিল? আমি বললাম, না। বিয়ের পর? কি বলছিস এসব?
এমনিই জিজ্ঞেস করছি। আচ্ছা, ভাইয়ার কারোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা জানো তুমি? ওর মুখ থেকে এই কথা শুনে আমার যা রাগ পেলো। আমি বললাম, এটা কি করে বলতে পারলি তুই বিজয়? তুই জানিস না তোর ভাই কত ভালো? বিজয় বলল, আরেকটা কথা জিজ্ঞেস করবো তোমায় আমি। বলো তো, ভাইয়া রাত করে ছাদে টাদে যায় কিনা? মানে এই অভ্যাস আছে কিনা? আমি এমনিতেও ঘুমের গাধা। ও ছাদে যায় কি না আমি জানি টানি না। তবে দুদিন রাতে ঘুম ভেঙে দেখি আসাদ আমার পাশে নাই। ভাবলাম ওয়াশরুমে আছে, কিন্তু ওখানেও নাই। দীর্ঘক্ষণ পরে সে ছাদ থেকে এলো। আমি বললাম, কোথায় ছিলে এতক্ষণ? সে বলল, ছাদে গিয়েছিলাম, যা গরম পড়েছে। আসাদের কথা মিথ্যা ছিল না, গরম সেদিন বেশিই ছিল। বিজয় বলল, কি বলো, ভাইয়া ছাদে যায় কিনা মাঝে মধ্যে? আমি বললাম। যাই, বেশ গরম পড়লেই যাই। বিজয় হাসলো, মৃদু হেসে বলল, কিন্তু আমি দেখেছি ঠান্ডার সময়ও যাই। সে যাক, এটা মন্দের কিছু না। ছাদে বড় বড় মানুষরাও যায়, চাঁদ তারা দেখে, আকাশ দেখে। আর বিজয় কথা শেষ করলো না। শেষ না করেই সে আবার আমায় জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাবি, ভাইয়া কি তার ফোন তোমার নাগালের মধ্যে রাখে? এবার আমার সত্যিই খুব রাগ পাচ্ছে। এটা কেমন কথা? আমি বললাম, তোর ভাইয়ের ফোন আমার নাগালে রাখলেই কি আর না রাখলেই কি? আমি কি তার ফোন হাতে নেই নাকি? বিজয় আমার এই কথা শুনে হাসলো, বড় রহস্যময় সে হাসি, যা দেখে আমার বুক কেঁপে উঠল। রাতে আসাদ বাসায় ফেরার আগে চুপি চুপি বিজয় আমার ঘরে এলো। মা তখন এশার আজান পড়ছে তার ঘরে। বিজয় এসেই আমার ঘরের দরজা লাগিয়ে দিল। তখন ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মনে মনে ভাবলাম, আল্লাহ জানে বিজয় আবার কোন ফোন দিয়ে আসছে। ও তো আবার আমায় কোনো বিপদে ফেলবে না। বিজয় ধীর পায়ে হেঁটে এলো আমার কাছে, তারপর আমার কানের কাছে মুখ এনে চুপি চুপি বলল। ভাবি, ভয় পেয়েছো? আমার মাথা কাত করে বললাম। খুব। বিজয় মৃদু হাসলো, কিন্তু তার হাসির কোনো শব্দ হলো না। সে এবার বলল, ভাবি, লুকোচুরি খেলাটা কখনো খেলেছো ছোটবেলায়? তুমি তো নেত্রকোনায় শৈশব কাটিয়েছো। তোমাদের ওইখানে এটাকে বলে পালাবন্দি খেলা। আমি কাঁপা কাঁপা গলায় বললাম। খেলেছি। বিজয় বলল, আজ রাতে আবার এই খেলাটা খেলবে তুমি, খেলতেই হবে তোমার। আমি বড় অবাক হয়ে বললাম। এটা কি বলছিস তুই বিজয়? বিজয় আবার মৃদু হাসলো, হেসে বলল, এটা আমার ফাইনাল কথা। আমার কথা না শুনলে তুমি তোমার জন্য বিপদ ডেকে আনবে, মান সম্মান হারাবে, তোমার জন্মদাতা পিতাকে অসম্মানিত করবে, কোনো অপরাধ না করেও অপরাধী সাজবে, ডিভোর্সি হয়ে সারা জীবন কেঁদে কেঁদে কাটাবে। ওর কথার কোনো কিছু আমি বুঝতে পারছি না। এখন আমি কি করব? আসলে আমার কি করা উচিত? বিজয়ের সব কথা মেনে নেওয়া, কিছুই বুঝতে পারছি না। বিজয় বলল, হাতে সময় কম, ভাইয়া আজ দেরি করে বাসায় ফিরবে এটা নিশ্চিত। যা করার মার নামাজ শেষ হওয়ার আগেই করতে হবে। কি করতে হবে আমায়? লুকোতে হবে। কতক্ষণ লুকিয়ে থাকতে হবে? যতক্ষণ চোরটাকে ধরতে না পারো ততক্ষণ। আজ চোর ধরা পড়বে নিশ্চিত। আমি এবারও অবাক হয়ে বললাম। চোরটা কি বলতো? বিজয় হেসে বলল, তুমি জগতের 1 নম্বর গাধা। চোরটা কে তা জানার জন্যই তো লুকাবো। এখন জিজ্ঞেস করো আমায় কোথায় লুকোতে হবে। আমি বললাম। বিজয়, কোথায় লুকিয়ে থাকবো আমি? বিজয় বলল, চিলেকোঠার চৌকির নিচে। ওখানে চুপচাপ বসে থাকতে হবে, একদম নড়াচড়া করা যাবে না। ওখানে মশা কামড়াবে, তবুও নড়াচড়া করা যাবে না। বিজয় কী সব অদ্ভুত কথাবার্তা বলছে, নাকি ও নিজেও কোনো ফায়দা লুটতে চায় আমার কাছ থেকে? আমায় মিথ্যে বলে ওখানে পাঠিয়ে তারপর আমার সাথে অসভ্যতামি করবে না তো আবার? বিজয় আমার দিকে তাকালো, তারপর বলল, মার নামাজ প্রায় শেষ, এখন কি করব বলো। বিপদের আশঙ্কা জেনেও আর এক বিপদ থেকে উদ্ধারের আশায় আমি বললাম। আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। বিজয় আবার হাসলো, শব্দহীন হাসি। এই হাসিটাও রহস্যময়, ভীষণ রহস্যময়। চুপচাপ সিঁড়ি দিয়ে উঠলাম ছাদে, তারপর চিলেকোঠায় রাখা চৌকিটার নিচে গিয়ে বসলাম।
ওখানে আধার, ঘুটঘুটে আধার, আর মশাদের ভীষণ অত্যাচার। তবুও বসে রইলাম ওখানে, অপেক্ষা করছি চোর ধরার জন্য। কিন্তু আমার মন কেমন করছে। আসল চোরটা কে আমি ঠাহর করতে পারছি না কিছুতেই। আসাদকে আমি সন্দেহ করতে পারি না একদম, কারণ ওকে আমি ভালোবাসি। তবে বিজয়কে আমার খুব ভালো ঠেকছে না। ওর প্রতি আমার কেমন সন্দেহ হচ্ছে। ব্যাপারটা এমন না তো যে উপকারের নাম নিয়ে অপকারের সুযোগ লাভ করলো সে? কি জানি। বাসায় চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। মার গলা ওপর থেকে শোনা যাচ্ছে। মা বলছেন, ছুকরিটা কোথায় গেল? পালিয়ে গেছে নাকি? বিজয় বলল। যেতেও পারো, আমি কি জানি। মা আবার বললেন, পালিয়ে গিয়ে প্রমাণ করে দিল ছুকরিটা আসলে নষ্ট। সি সি সি। বিজয় তার মার সাথে গলা মিলিয়ে বলল, সি সি সি, ভাবি তো আসলে নষ্টা, সি। মা বললেন, পালিয়ে গেলে কি সে বেঁচে যাবে? এটা তার ভুল ধারণা। আমি ওকে উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। ওর বাপের বাড়ি গিয়ে সারা পাড়ার মানুষ ডেকে এনে সবার সামনে ওর বাপ আর ওকে অসম্মান করে আসব। লজ্জায় ওরা কোনোদিন মুখ দেখাতে পারবে না এরপর। বিজয় বলল, এই ভালো, এই ভালো। আসাদ ফিরেছে। সে এসেই যখন শুনেছে আমি চলে গেছি, তখন অত চেঁচামেচি করলো না। মাকে বলল ভাত দিতে। খাওয়া দাওয়া করে সে বলল, আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। ভালোই ভালোই আপদ বিদায় হয়েছে। এখন একটা ডিভোর্স পেপার পাঠিয়ে দিলেই হবে। সে খুব উৎফুল্ল, যেন বিরাট সাহেবের কাজ উৎফুল্ল করে ফেলেছে সে। বিজয় বলেই ফেলল, ভাইয়া, তুই তো আজ খুব ফুরফুরে মেজাজে আছিস রে। আসাদ খানিকটা ভরকে গিয়ে বলল, ফান করবি না আমার সাথে, সিরিয়াসলি হতে শিখ। বিজয় সিরিয়াস হতে পারল না। বড় ভাইয়ের সামনে খিলখিল করে হেসে উঠল। আসাদ ধমক দিয়ে সিঁড়ি ভেঙে ধপধপ করে উঠল ছাদের ওপর। তারপর এসে দাঁড়ালো চিলেকোঠার দেওয়ালে ঠেস দিয়ে। এখানে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। তারপর ফোন বের করে কোথায় যেন ফোন করলো। আসাদ বলল, মোহিনী, গড় এখন খালি, তোমার সতীনকে আউট করে দিয়েছি। কথাটা বলেই হাহা করে হেসে উঠল আসাদ। আর সঙ্গে সঙ্গে আমার বুকটা ধক করে কেঁপে উঠল, কপালটা ঘামতে লাগলো, চোখটা কেমন ঝাপসা হয়ে এলো। তবে কি এতদিন একটা প্রতারকের সাথে ঘর সংসার করে এসেছি আমি? ভাবতেই ঘেন্না করছে নিজের প্রতি। কাকে ভালোবাসতাম তবে এতদিন? উপাস থেকে মোহিনী কি বলল কি জানি, কিন্তু আসাদ আবার বলল, মোহিনী, কি নাটকই না করেছি। বেচারিকে দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে ছবি তুলে নিজেই আবার বলেছি, ওই হারামজাদি কোন নগরের সাথে এসব করেছিস তুই? আসাদ হাসছে, হাহা করে হাসছে। ওর এই হাসিটা এসে কাঁটার মতো আমার গায়ে বিঁধছে। আমার খুব ইচ্ছে করছে ওকে জন্মের শিক্ষা দিতে। ইচ্ছে করছে এক ধাক্কা দিয়ে ওকে ছাদ থেকে নিচে ফেলে দিতে। কিন্তু যেখানে আমি বসে আছি ওখান থেকে এক চুলও নড়তে পারছি না। যেন মাটির সাথে আমার পা মিশে গেছে, যেন পায়ের তলা থেকে শেকড় বেরিয়ে গিয়ে মিশে গেছে মাটির সাথে। যেন আমি কোনো বৃক্ষ হয়ে গেছি, আর কোনো দিন ঠাঁই থেকে নড়তেই পারবো না। আমার এখন ওঠা প্রয়োজন। তারপর চোরটাকে হাতে নাতে ধরা, চিৎকার করে মাকে ছাতে আনা। কিন্তু চিৎকার করার সুযোগ কি আর আমি পাবো? এর আগে যদি লাথি মেরে নিচে ফেলে দেয় আমায় আসাদ, ভয় করছে, ভীষণ রকম ভয় করছে। আসাদ এখন কথা বলছে, ও বলছে, মোহিনী, আমরা বিয়ে করব আর 6 মাস পর। মাকে বুঝতে দেওয়া যাবে না কিছুতেই, ব্যাপারটা সর্বনাশ হয়ে যাবে। আমার মা পরহেজগার মহিলা, তিনি এসব মেনে নিতে পারবেন না, উল্টো আমায় ত্যায্য করে দিবে, বুঝলে? তারপর আবার হেসে উঠল আসাদ, যেন ওর হাসির রোগ হয়ে গেছে, যেন কথায় কথায় সে হাসবে আর হাসতেই থাকবে। আসাদ মোবাইলে মেয়েটাকে চুমু খেয়েছে, আর আমি এসে চুপি চুপি দাঁড়িয়ে আছি চিলেকোঠার দরজার কাছে। ভাবছি ধীরে ধীরে গিয়ে আসাদের কলার চেপে ধরবো, তারপর চিৎকার করে মাকে ডাকবো, বিজয়কে ডাকবো। কিন্তু আমার আর ডাকতে হলো না। উদ্ভট এক ঘটনা ঘটে গেছে। সিঁড়ির কাছ থেকে দৌড়ে এসে মা আসাদের হাত থেকে ফোনটা কেড়ে নিলেন।
তারপর ফ্লোরে আছাড় দিয়ে টুকরো টুকরো করে ফেললেন। এবার আসাদের গালে এলো পাথারি চর বসিয়ে দিতে দিতে তিনি বললেন, হারামজাদা ইবলিশ, আমার ভাবতে অবাক লাগছে। আমার পেটে তোকে ধরেছিলাম। আগে যদি জানতাম তুই এমন অমানুষ হবি, তবে তোকে কোনো দিন জন্ম দিতাম না রে হারামজাদা, তোকে কোনো দিন জন্ম দিতাম না। বিজয় মার পেছনে দাঁড়িয়ে আছে। সে চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখছে আর হাসছে, মৃদু করে হাসছে। সে হাসিও বিশ্ব রহস্যময়। আচ্ছা, এখনো কি আসাদ তার ভাইকে বলবে, আমার সাথে ফান করবি না, একদম সিরিয়াস হতে শেখ, সবসময় হাসাটা, এটা কেমন ধরনের স্বভাব? না, আসাদ কিছুই বলল না, বোকার মতো দাঁড়িয়ে রইল ঠাই, তার মাথা মাটির দিকে। এবার আমি ওর কাছে গেলাম, ওর সামনে গিয়ে দাঁড়ালাম। ইচ্ছে করলো ওর মুখে থুতু চিটিয়ে দিতে, কিন্তু ওর মুখে নিজের থুতুতেও ঘৃণা লাগছিল। আমি আসাদকে আর কিচ্ছু বললাম না, ওর সামনে দিয়ে হেঁটে সিঁড়ির দিকে যেতে লাগলাম। আচ্ছা, এখন তো প্রমাণ হলো সত্যিকার ছোট লোকটা কি। তারপর আর পিছনে না তাকিয়ে সিঁড়ি ডিঙিয়ে একেবারে নিচে নেমে এলাম। আসার সময় বিজয়ের হা শব্দে হাসি শুনলাম। এই প্রথম সে শব্দ করে হেসেছে। এভরিওয়ান, গল্পটি কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লাগছে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সো সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। নেক্সটে প্রবলেম আর ফেস হবে না, ঠিক আছে? আর সবাই বেশি বেশি করে সাপোর্ট করেন, ঠিক আছে? আপনারা যদি বেশি বেশি করে সাপোর্ট করেন তো ভালো কিছু পাবেন। এতটুকু আপনাদেরকে কথা দিতে পারি যে অনেক ভালো কিছু পাবেন, আর আপনাদেরকে অনেক ভালো কিছু উপহার দিব। এখন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই অবশ্যই ভুলবেন না। ডায়েরির কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।